কাকরাইল মোড়ে একটা লাশ পাওয়া যায়, লাশের মাথা নেই। এই ভিক্ষুকের টাকা এমপি মন্ত্রী পর্যন্ত যায়। যে ভাই তোর আচরণ, তোর চলাফেরা, তোর ব্যবহারের সাথে সাহিত্য মানায় না। নিষিদ্ধ নাগরিক করার পরে আমি দেখলাম যে না, আমি আর লিখবো না। আমি ক্যারেক্টার দেখি, আপনারে দেখি, আরেকজনকে দেখি, দেখার পরে ওর ছায়া থেকে একটা গল্প বের করি। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি শ্রাবণী কবির। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জামশেদ নাজিম। কেমন আছেন আপনি? বেশ ভালো। একজন লেখক তখনই ভালো থাকে যখন তার লেখা নতুন উপন্যাস নিয়মিত অপরিচিত মুখের হাতে দেখা যায়। তো এই কারণে আসলে বেশ ভালো আছি। নিয়মিত বই যাচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ নিচ্ছে। এটা একটা এই মুহূর্তে একজন লেখকের কাছে এর থেকে ভালো থাকার আর কিছু হতে পারে না। কেমন দেখছেন এবারের মেলা? এবার মেলায় তো শুরুতে একটা ঘটনা ঘটছে, একেবারেই কম আসা যাওয়া শুরু হয়েছিল, অনেকে একটা আতঙ্ক ছিল কোনো গ্যাঞ্জাম হয় কিনা। দেন গতকাল অর্থাৎ শুক্রবার থেকে এখন একবারে মেলার যে অতীতের যে রূপ, সেই রূপে ফিরে আসছে। এখন বেশ ভালো, অনেক পাঠকের উপস্থিতি, অনেকেই কেনাকাটা শুরু করছে। এবারের মেলায় আপনার কি বই এসেছে? একটা থ্রিলার উপন্যাস, মৃত্যু কখনো কখনো জরুরি হয়। এটা ক্রাইম উইথ রোমান্টিক থ্রিলার। এখানে সুন্দর একটা প্রেম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বা প্রেমের তো একটা মানুষের একটা ভালো জায়গা টিএসসি, তো টিএসসির একটা গল্প আছে। আর বেসিক্যালি যদি আমি বলি যে গল্পটা শুরু হয়েছে কীভাবে, তো একদিন সকালে আপনার করোনা লকডাউনে যখন ঢাকা একবারে নীরব, সেই ঢাকায় কাকরাইল মোড়ে একটা লাশ পাওয়া যায়, লাশের মাথা নেই। তো সেই তদন্ত শুরু হয়, তদন্ত করে একজন লেডি অফিসার জুই। এরপরে আপনার আসে ঘটনা। এই ঘটনা আমরা কিন্তু ঢাকা শহরে অহরহ অনেক ভিক্ষুক দেখি, কিন্তু এই ভিক্ষুক নিয়ে কিন্তু কেউ কখনো আশা করি আইন আদালত কিংবা প্রশাসন গভর্নমেন্ট গবেষণা করছে কিনা জানি না, কিন্তু আমি দেখলাম যে এই ভিক্ষুকদের ভিতরে অনেক সিন্ডিকেট আছে। আমি চাইলেই কিন্তু কাকরাইল মোড় কিংবা ফার্ম গেট গিয়ে ভিক্ষা করতে পারবো না। তো এইটা দেখার পরে আমি মনে করলাম যে এটা রিপোর্ট করার থেকে একটা উপন্যাস করলে ভালো হয়। দেন ওইখান থেকে আমি আসলাম। রফিক নাম, রফিক ভিক্ষুকদের নেতা, তার দুইটি স্ত্রী, অনেক ধন সম্পদের মালিক। তারপরে এই ভিক্ষুকদের যে অঙ্গহানি হয়, হাত কাটা, পা কাটা, চোখ নেই, এটা অনেক বড় একটা সিন্ডিকেট। দেখা গেছে চোখ বিক্রি করে, কিডনি বিক্রি করে, তারপরে বিক্রি করায়। এই ধরনের বিষয়, সামাজিক বিষয়, এই জায়গা থেকে এমপি মন্ত্রী, এই ভিক্ষুকের টাকা এমপি মন্ত্রী পর্যন্ত যায়। তারপরে একটা মেসেজ আছে যে একজন নারী যখন চাকরি করে, ধরেন একটা মেয়ে একা দেশের বাইরে গেলে আমাদের মতন এক শ্রেণীর পুরুষ তারা কিন্তু একটু ভিন্ন দৃষ্টিতে দেখে। চাকরিজীবী মেয়ে যখন একা দেশের বাইরে যায় বা একটা মদের বারে যায়, তখন কিন্তু আমরা তারে খুব সহজভাবে মনে করি যে খুবই সহজ বোধহয় কাছে পাওয়াটা। এইটার একটা মেসেজ এই বইতে আছে। এরকম অনেকগুলো বিষয় আছে। ব্যক্তি জীবন এবং উপন্যাসের জীবন দুটোর মধ্যে পার্থক্যটা যদি আমাদের জানাতেন। ব্যক্তি জীবন আর উপন্যাসের জীবন হলে আমি যে লেখালেখি করি এটা আমার সাথে যায় না। অনেকেই এইটা নিয়ে আপত্তি করে যে ভাই তোর আচরণ, তোর চলাফেরা, তোর ব্যবহারের সাথে সাহিত্য মানায় না। সাহিত্যটা আসলে একটু ভিন্ন টাইপের লোক, তাদের মানসিকতা, তাদের আমি ড্যাম কেয়ার চলাফেরা করি বা যেভাবেই চলি। বেসিক্যালি আমি যে লেখালেখি করি এটা আমিও মাঝে মধ্যে যখন একা থাকি তখন কল্পনা করি যে আমি কেন লিখি, আমি কিভাবে লিখি, বা আমি লিখতে পারলাম কিভাবে। এই বিষয়গুলো আর কি লেখার সাথে আমার সাথে কোনোই নেই। আর আমার লেখার আর আমার ব্যক্তিগত কোনো মিল নাই। আমি মনে করি প্রতিটা লেখকেরই ফার্স্ট এবং সেকেন্ড উপন্যাসটা যখন প্লট আসে, তখন ব্যক্তি বা পরিচিত খুব চেনা কোনো একটা প্লট থেকে আস্তে আস্তে শুরু হয়। তারপরে সে যখন মনে করে যে না, লেখাটাকে আমি মোটামুটি নেশা থেকে এখন পেশায় রূপ নেব, আমার অনেক পাঠক হবে, আমি অনেক বই লিখবো, লেখক হিসাবে নিজের পরিচিতি অর্জন করব, তখন একটু সে ভাবে। এবং এই আমার ভাবনা আসতে প্রায় ফার্স্টে একটি গল্প করলাম, গল্পটির বাকি অংশ আবেগের জলরবি নিষিদ্ধ নাগরিক করার পরে আমি দেখলাম যে না, আমি আর লিখবো না। যদি নতুন কিছু কাল্পনিকভাবে সাজাতে পারি তাহলে লিখবো, আর নাহলে লিখবো না। তারপরে গত বছর আমি গ্যাপ দিছি। গত বছর গ্যাপ দেওয়ার পরে অনেক পাঠক আসছে, অনেকেই ফোন করছে, ভাই তোমার লেখা ভালো লাগে, তুমি একটু লেখো, কিছু একটা লেখো। তারপরে শুরু করছে এবং আশা করি এবার যারা পড়ছে তারা অনেকেই বলছে যে লেখা ডেভেলপ হতে, যেহেতু আমি একবারেই নতুন, সম্পূর্ণরূপে কাল্পনিকভাবে সব কিছু বিবেচনা করি, কল্পনা দিয়ে লিখি আর কি। আমি ক্যারেক্টার দেখি, আপনারা দেখি, আরেকজনকে দেখি, দেখার পরে ওর
ছায়া থেকে মানে আমি একটা গল্প বের করি। আপনি মাত্র আমাদেরকে জানালেন যে যদি আপনি কল্পনা থেকে না লিখতে পারেন সেক্ষেত্রে আপনি এই লেখালেখিটা বন্ধ করবেন, এই ভাবনাটা আপনার ভিতরে ছিল। তাহলে আগের বইগুলো পুরোপুরি বাস্তব ভিত্তিক এবং সবগুলো বাস্তবতার সাথেই মিল রেখে করেছিলেন। আমি মনে করি সাহিত্য এবং সংসার এই দুইটা একটা মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এইখানে সে যদি প্রতারণা করে তাহলে সে কখনো সংসারেও শান্তি করতে পারবে না, সাহিত্যেও শান্তি পাবে না। আমি কিছু চুরি করলে তো আমি জানবো, আপনি পাঠক আপনি না বুঝতে পারেন, কিন্তু আমার মনে তো ঠিকই রাত্রে মনে করবে যে এই লোকটা রিভিউ দিচ্ছে, আমি তো এটা চুরি করে লিখছি। এটা একটা মানসিক, যদি আমার ভিতরে লেখক সত্তা থাকে, আর না থাকলে সেটা তো যদি আমার ফ্যাশন হয় যে আমি প্রতি বছর একটা বই হবে, লিখবো, ফেসবুকে দেবো, মানুষ লেখক বলবে, এটা অন্য অ্যানাদার কোশ্চেন। আমাদের যারা সিনিয়র ক্রাইম রিপোর্টার তারা জানে, এসি আকরাম নামের এক লোক ছিল, সে একটা মানুষ মেরে ডিবির পানির ট্যাঙ্কির উপরে রেখে দিছিল। আমি সেই মামলার ঘটনা, সেই গল্প সংগ্রহ করলাম, ওইটার সাথে একটা প্রেম কানেক্টিভিটি করলাম, তারপরে ওইখানে আবেগের জলডুবিটা লিখলাম। তো লেখার পরে সবাই যখন বাহবা দিচ্ছে তখন গিয়ে আমি রিয়ালাইজ করলাম যে আসলে এইভাবে অনেক মানে ঘটনা, ওইখানে আপনার যে শিশু সামিউলকে তার মা মারা গেছে, ওইখানে পরকীয়ার একটা ছিল, নায়কের পরকীয়া। তো তখন একটু খারাপ লাগে যে অনেক মামলার ঘটনা, অ্যাজ এ ক্রাইম রিপোর্টার আমার কাছে তো অনেক মার্ডার, অনেক কিছু থাকে, তো এইগুলো দিয়ে করলে তো রিপোর্টাররা তো জানবে যে এটা নাজিম ওই জায়গা থেকে লিখছে। ঠিক আছে, আমি পরে আপনার ভারত এবং বাংলাদেশ গোয়েন্দা যে এজেন্সিগুলোর যে কাজ অ্যাক্টিভিটি, এজেন্টরা কী করে সেইটা দিয়ে আমি হোটেল সোনারগাঁয়ে একটা মেয়েরে খুন করাই, একবারে জাস্ট সুইমিং পুলে নামবে, ওই থেকে শুরু করে একবার ওইটা ইন্ডিয়া পর্যন্ত গেছে। ওইখানে ডলার জাল যারা করে, স্মাগলিং যারা করে, আবার গোয়েন্দারা কী করে, তো এইটা করলাম। এইটা করার পরে একবারে স্রেফ আমার টার্গেট যে না, কোনো কিছুর ছায়া থাকবে না। তারপরে আমি আর লিখলাম না, 1 বছর গ্যাপ দিলাম। 1 বছর পর্যন্ত মোটামুটি নিজের সাথে নিজে পড়াশোনা করলাম যে কীভাবে কী করা যায়। দেন আমি এই মৃত্যু কখনো কখনো জড়িয়ে আসছি, এই জায়গায় একটা শব্দ বাংলাদেশের কোনো প্রেক্ষাপট বা কোনো কিছু না, একবারে টোটালটাই আমি নিজে ঘটনা ঘটালাম, ঘটনা উদ্ধার করলাম, ঘটনা সাজালাম, সব কিছু করলাম। এবং আগামী 2টা উপন্যাস যে আসবে সেটাও একটা আছে ডিটেকটিভ টাইপের, আর একটা আছে গোয়েন্দা থ্রিলার। এইটাও এজেন্ট বেস, যে বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থারা কিভাবে কাজ করে, কি করে, সেই কাজগুলোর আলাদা একটা ফরম্যাট। যে আপনার তো যে কোনো, আপনি গল্প বলেন, আপনি রিপোর্ট বলেন, আমাদের কি জন্ম, মৃত্যু, পড়ালেখা, আর হচ্ছে ভালো খারাপ, এর বাইরে কিন্তু আপনার কিছু নাই। আপনি সাংবাদিকতা কিন্তু একই, সেই মাদকের নিউজ, ধর্ষণের নিউজ, খুনের নিউজ, আত্মসত্যের নিউজ, এই 5টাই কিন্তু সাবজেক্ট। এইটার উপরেই কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়, স্থান চেঞ্জ হয়, আর কিছু না। তো এইগুলোর বেস করে আমি নতুন একটা জগৎ সৃষ্টি করছি। আমরা তো মেলায় দেখছি অনেক দর্শনার্থী আছে, সে অনুসারে কি পাঠক বা বই কিনছে তারা? আমি যদি পাঠকের পক্ষ হয়ে আপনাকে প্রশ্ন করি, পাঠক যে বই কিনবে সেই পরিমাণ ভালো মানের কোনো লেখক কোনো বই লিখছে? থ্রিলারে মোহাম্মদ নাজিমুদ্দিন, আপনার উপন্যাসে শাহাদাত ভাই তার উপন্যাস, আরও বেশ কিছু লেখক আছে, ঢাকা ভার্সিটিতে অনেকগুলো শিক্ষক আছেন, আমাদের এখানে অনেক লেখক আছেন, সবাই কম বেশি লিখতেছে। এরকম হাতে গোনা আপনি 1 থেকে 10 পর্যন্ত 10টা ভালো রাইটারে আপনি নাম বলেন যে 10 জন লেখক এই মুহূর্তে আছে। হুমায়ুন আহমেদের পরবর্তীতে বা লাস্ট 10 বছরে আপনি 10 জন লেখকের নাম বলেন যে 10 জন লেখক পরিচিত আপনার লেখক যার 10টা উপন্যাস হিট করছে। এইটা একটা বিষয়। আর একটা বিষয়, প্রচুর লেখক আছে, প্রচুর পাঠকও আছে, কিন্তু আমি সবসময় ফিল করি যে ব্যক্তি লেখে তার নিজের লেখার প্রতি অন্তত পক্ষে নিজের সন্তুষ্টি থাকা উচিত। এখন আমাদের অনেক লেখকের টার্গেট, তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে 2-1টা চাল্লান লেখা মানেই কবিতা। মানে এখন একটা অবস্থা হয়েছে যে আপনি ফেসবুকে চাল্লান লিখছেন, সেই চাল্লান মানে একটা কবিতা, মানে পাশাপাশি চাল্লান লিখতে পারলে কবিতা হয়ে যাচ্ছে, বা একটা ঘটনা মোটামুটি এদিক সেদিক করে থ্রিলার হয়ে যাচ্ছে, লিখতেছে। এখন সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি মনে করি যে একজন লেখকের বাজারে মানে তার লেখা বই মলাটবন্দি করা বা কাগজে ছাপার জন্য তার নিজের উপযুক্ত করা উচিত, তাহলেই আপনার ভালো পাঠক হবে। এখন আমার বই তো চলতেছে, মুশতাক আহমেদ, এদের তো বইয়ের পাহাড় ভাই, আমি মাপি এদের বই, আমার সমান পাহাড় প্রতিদিন তো চলতেছে, হাজার হাজার কপি বিক্রি হইতেছে।
আমরা তার মতো না হই, আমরা কেউ রবীন্দ্রনাথের না, কেউ নজরুল, অন্ততপক্ষে আমি নাজিম, জামশেদ নাজিম, আমার ভিতরে উৎসাহ থাকা উচিত, সত্তা থাকা উচিত যে না আমি একটা বই লিখবো, আমি জামশেদ নাজিমই হব, তখন না আমার লোক বই পড়বে। বই ছাপা হচ্ছে, বই বিক্রিও হচ্ছে, কিন্তু একজন লেখক হিসেবে আপনার কাছে কি মনে হয়, গল্প কি জীবনের খোরাক না জীবন গল্পের খোরাক? আসলে দুইটা মুদ্রার এপিটোপি। আপনার যখন একাকিত্ব ফিল হয় তখন কিন্তু গল্প আপনার জীবনের খোরাক। আপনি যখন জীবনে ভালো কিছু করতে যান তখন কিন্তু গল্পই জীবনের খোরাক। আমি যদি গল্প না লিখতাম, আপনার সঙ্গে আমার সঙ্গে কলিগ হিসেবে দেখা হতো, যেহেতু আপনিও সাংবাদিক আমিও সাংবাদিক, কিন্তু এই গল্প নিয়ে কথা হতো না। আমি কখনো বুমের এই পাশে থাকতাম না, আমি আপনার মতো ও পাশেই থাকতাম। তো সেক্ষেত্রে দেখা গেছে যখন মানুষ একাকিত্ব ফিল করে বা রাতে একাকী লাগছে, সে একটা বইকে সঙ্গী করতে পারে। সে কোথাও ভ্রমণ করতে সে একা, তার সাথে কেউ নাই, সে কিন্তু একটা গল্পের বই তার প্রতীক হিসেবে হাঁটতে পারে। একটা মানুষ যখন অবসর সময় কিছু ভালো লাগতেছে না, সে কিন্তু একটা গল্প লিখতে পারে। তো সব কিছু সমন্বয়, এটা কখনো আলাদা করা যাবে না। যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা আসবে। জীবনের খোরাক যখন প্রয়োজন হবে তখন গল্প, আর গল্প যখন প্রয়োজন হবে তখন জীবনের খোরাক আসবে। তো এইভাবেই দেখা যায়। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, পাঠকদেরও ধন্যবাদ, যে পাঠকদের সহায়তা ছাড়া আজ আমি আপনার সামনে বসতে পারতাম না, আমি কিছু বলতে পারতাম না। যে পাঠকরা নিয়মিত আমার বই কিনছেন, বই পড়ছেন, রিভিউ দিতেছেন, লেখার উৎসাহ দিতেছেন, আমি দোয়া করব এই উৎসাহ একসময় আমি জামশেদ নাজিম হিসেবে না থাকলেও লেখক হিসেবে থেকে যাব আপনাদের পাঠকদের হৃদয়ে।